আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের রাষ্ট্রীয় নিয়মিত আয়োজন স্বাস্থ্য বিষয়ক নতুন একটি আয়োজন নিয়ে আমরা হাজির হয়েছি এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত এই আয়োজনটিতে আমাদের আহ, প্রযোজনা করেছে অসিমার। আমাদের এই নতুন আয়োজনে আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো যেটি আসলে প্রাদুর্ভাব খুব বেশি দেখা যাচ্ছে আধুনিক বিশ্বে, এবং আমরা আজকে কথা বলবো লাং ক্যান্সারের কারণ, এর প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা এটি নিয়ে। আমাদের আজকের অনুষ্ঠানটি সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পাওয়ার্ড বাই অসিমার্ট। আমরা রাজ টিভির পেজ থেকে সরাসরি সম্প্রচার করছি আমাদের অনুষ্ঠানটি। আপনারা যদি সরাসরি আমাদের সাথে যুক্ত হতে চান তাহলে অবশ্যই আমাদের রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করার মাধ্যমে আপনারা যুক্ত হতে পারেন। এছাড়া কোনো প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্নটি করতে পারেন। আমাদের রাজ টিভি যে সকল স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়মিত সম্প্রচার করে সেগুলো যদি নিয়মিত দেখতে চান এবং আপডেট পেতে চান অবশ্যই আমাদের রাজ টিভির অফিসিয়াল যে ইউটিউব চ্যানেলটি আছে সেটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং চাইলে ভিজিট করতে পারেন www.rajtvbd.com এই ওয়েবসাইটটিতে। দর্শক, আমরা আজকে প্রথমেই বলছিলাম যে আমরা আজকে কথা বলবো লাং ক্যান্সারের কারণ, এর প্রতিরোধ এবং চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এবং এই বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমাদের সাথে একজন স্বনামধন্য গেস্ট এক্সপার্ট যুক্ত হয়েছেন। আমাদের সাথে আজকে আছেন ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ স্যার, এমবিবিএস Thank you. এফসিপিএস রেডিওথেরাপি, অ্যাসোসিয়েট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ রেডিওথেরাপি, চিটাগং মেডিকেল কলেজ, চিটাগং। স্যার আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আসসালামু আলাইকুম, নমস্কার। আপনাদেরকে অনেক ধন্যবাদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ। ধন্যবাদ স্যার। দর্শক, আবারও বলছি আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে নাম এবং বয়স উল্লেখ করে প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে পারেন। এছাড়া আজকের লাইভটি বেশি বেশি করে আপনার ফেসবুক টাইম লাইনে এবং আপনার পরিচিত গ্রুপগুলোতে শেয়ার করতে ভুলবেন না। শেয়ার করলে যেটি হবে, আপনার পরিচিত জনেরাও আমাদের আজকের অনুষ্ঠানটি দেখার মাধ্যমে উপকৃত হবে, অনেক অজানা তথ্য জানতে পারবে। তো চলুন দর্শক, কথা না বাড়িয়ে আমাদের আজকের আলোচনায় চলে যাই। স্যার, আমরা তো কথা বলবো ফুসফুসের ক্যান্সার নিয়ে। ক্যান্সার জি। শব্দটা আসলে সবার কাছেই খুব আতঙ্কের একটা শব্দ, এবং খুব ভয়াবহ একটা ব্যাধি হিসেবেই সবার মাঝে এটা পরিচিত। তো স্যার, এই যে ফুসফুসের ক্যান্সার বা লাং ক্যান্সার, এটা প্রিভ্যালেন্সটা কেমন আমাদের দেশে, এটা কি পরিমাণে দেখা যায়? আচ্ছা, আমাদের দেশে আসলে গ্লোবোকন ডাটা অনুযায়ী, প্রথমে আমি বলছি সারা বিশ্বের থেকে টেনে আসি কথাটা। পুরো বিশ্বে প্রতি বছর নতুন করে ক্যান্সার ডায়াগনোসিস হয় প্রায় 1,80,00,000 থেকে 1,96,00,000 মতন। এর মধ্যে মেল 55%, ফিমেল 45%। এর মধ্যে যেটা দেখা যায়, লাং ক্যান্সার হলো নাম্বার 1 ইনসিডেন্স রেট পুরো ওয়ার্ল্ডে, আর মেল ফিমেলের মধ্যে। আর ক্যান্সার ডেথও 1 নম্বরে, লাং ক্যান্সার কজ অফ ডেথ। যেখানে বাংলাদেশে দেখা যায় যে এটা লাং ক্যান্সারটা আগে যা ছিল এখন কমে এসেছে, সেটা বাংলাদেশে এখন ইনসিডেন্স রেট 4th পজিশনে চলে এসেছে, অ্যাবাউট অনেকে 16%-এর মতন, 12-16%-এর মতন। আর ক্যান্সার ডেথ যেটা, সেটা 2nd পজিশনে। মানে আপনার যদি লাং ক্যান্সার পেশেন্ট টোটাল ধরেন, বাংলাদেশে আবার প্রতি বছর ডায়াগনোসিস হচ্ছে প্রায় 1.5 লাখ থেকে 1,80,000-এর মতো প্রতি বছর নতুন ক্যান্সার সব ক্যান্সার মিলে। আর টোটাল ডায়াগনোসিস অবস্থায় আছে প্রায় 15 থেকে 20 লাখের মতো ক্যান্সার পেশেন্ট। এর মধ্যে আবার লাং ক্যান্সার পেশেন্ট আছে আমাদের এখানে প্রায় 16%-এর মতন। তো এখানে মেল এবং ফিমেলের যেটা রেট, এটাও একটু অন্যরকম। আমাদের এখানে বিদেশের যে ডাটা ছিল সেটা অনুযায়ী আমাদের এখানে ফিমেলদের ক্ষেত্রে লাং ক্যান্সারটা প্রায় 4th পজিশনে চলে আসছে। আর বাংলাদেশের লাং ক্যান্সার ওভারঅল মেল অ্যান্ড ফিমেল মিলে ইনসিডেন্স রেট যদি অ্যাভারেজ ধরেন তাহলে 4th পজিশনে। আর ক্যান্সার ডেথ মানে যেটা বলে সেটা ডিউ টু লাং ক্যান্সার, এটা আসছে 2nd পজিশনে। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, এই যে ফুসফুসের ক্যান্সার, এটা কি কোনো ধরন আছে, কোনো টাইপ বা ক্লাসিফিকেশন আছে কিনা? অবশ্যই টাইপ আছে। এটা লাং ক্যান্সার আমরা সাধারণত প্রায় 20 রকমের মতো লাং ক্যান্সার আছে। সাধারণত ব্রড টাইপগুলো হিস্টোপ্যাথোলজিক্যাল টাইপের উপর ডিপেন্ড করে সাধারণত স্মল সেল এবং নন স্মল সেল ক্যান্সার এইভাবে ভাগ করা হয়ে থাকে। তো নন স্মল সেল ক্যান্সার সাধারণত অ্যাডেনোকার্সিনোমা, লার্জ সেল কার্সিনোমা, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এগুলোর ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে, টাইপের মধ্যে। আর স্মল সেল ভ্যারাইটি একটি,
এর অ্যাডিনোকার্সিনোমা, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা সাধারণত এই স্কোয়ামাস সেল, অ্যাডিনো এবং লার্জ সেল, এগুলো সবগুলি সিগারেটের জন্য অবশ্যই হয়ে থাকে। স্মল সেল কার্সিনোমা ধূমপায়ীদের হয়ে থাকে। তো অ্যাডিনোকার্সিনোমা আবার দেখা যাচ্ছে যে মেইলে যেমন আমাদের ক্যান্সারটা বেশি, লাং ক্যান্সারটা, সেটা আবার অ্যাডিনোকার্সিনোমা ফিমেলদের বেশি হয়ে থাকে। অ্যাডিনোকার্সিনোমা আবার বয়স্ক, কম বয়স্ক লোকের হয়ে বেশি হয়ে থাকে, আবার এশিয়ান পিপলদের বেশি হয়ে থাকে। আগে আমাদের দেশে স্কোয়ামাস সেল ক্যান্সারের যেমন ইনসিডেন্স রেটটা বেশি ছিল ওভারঅল লাং ক্যান্সার, স্কোয়ামাস সেল লাং ক্যান্সারের, এখন এটা কমে এখন অ্যাডিনোকার্সিনোমা এই জায়গায় 1 নম্বরে চলে এসেছে। তারপরে সে অ্যাডিনোকার্সিনোমা 1 নম্বরে, স্কোয়ামাস সেল কার্সিনোমা, এরপরে লার্জ সেল কার্সিনোমা, স্মল সেল কার্সিনোমা। স্মল সেল কার্সিনোমা অ্যাগ্রেসিভ টাইপ, এটাও সেন্ট্রাল লেশন, সেন্ট্রালি এটা বাড়ে বড় সেন্ট্রাল ব্রঙ্কাই থেকে। স্কোয়ামাসটাও সেন্ট্রাল লেশন। তো এগুলা সাধারণত স্মল সেল কার্সিনোমাটা অ্যাগ্রেসিভ টাইপের। তো ওভারঅল আপনি যদি মনে রাখতে চান, নন স্মল সেল 3 টাইপস, স্মল সেল 4টা টাইপ, এরপরে আরো সাব টাইপ আছে, আরো টাইপ আছে। জি স্যার, এই যে বলছিলেন যে এত ধরনের লাং ক্যান্সার পাওয়া যাচ্ছে এবং আমাদের দেশে আপনি স্যার একটা ডাটা বলেছেন ইনসিডেন্স কাদের কাদের ক্ষেত্রে বেশি, মেল ফিমেল একটা রেশিও বলেছেন। তাহলে স্যার জি। একটা রিস্ক গ্রুপে আসলে কারা আছে এটা জানতে চাচ্ছি, এবং কি কি রিস্ক ফ্যাক্টর এটার জন্য দায়ী? না, সাধারণত আমি যদি একদম যদি বলেন যে হ্যাঁ সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর কোনটা, এটা অবশ্যই যারা দীর্ঘমেয়াদী ধূমপান করে থাকেন। প্রায় 85% লাং ক্যান্সার পেশেন্টদের মধ্যে 85% কজ অফ লাং ক্যান্সার হলো যে যারা দীর্ঘমেয়াদী ধূমপান করে থাকেন, স্মোকার যারা। এখন এটা মেল হোক আর ফিমেল হোক, এখন দেখা যাচ্ছে যে কি ধরনের সিগারেট খাচ্ছেন এটার উপর ডিপেন্ড করে, টার কন্টেন্টটা ডিপেন্ড করে, যে সিগারেটটা খাচ্ছে সেটা টার কন্টেন্ট কেমন, আবার এটা ফিল্টার ছাড়া নাকি ফিল্টার সহ, মানে বিড়ি খাচ্ছেন কিনা অথবা ফিল্টার সহ খাচ্ছেন কিনা, হাউ মেনি স্টিক্স পার ডে, মানে একজন স্মোক করছে সে একদিনে কয়টা সিগারেট খাচ্ছে, তারপরে ধরেন তার কত বছর বয়স থেকে, যেমন আর্লি এজে সে আরম্ভ করলে তার রিস্ক ফ্যাক্টর বেশি, এবং ডিউরেশন, সে কেউ 10 বছর খাচ্ছে, কেউ আবার 14 বছর খাচ্ছে, এবং কয়টা করে স্টিক খাচ্ছে, আবার ধরেন ইনহেল এক্সেল এর উপর ডিপেন্ড করে কি পরিমাণ ইনহেল করছে সে ইয়েটা। এরপরে যেগুলো আছে স্মোকিং তো ধরলেন, তারপরে অ্যাক্টিভ স্মোকার, প্যাসিভ স্মোকার। আমরা দেখছি যে ফিমেলরা যেমন ধরেন বিদেশে স্মোকিং এবং অ্যালকোহল যারা অভ্যস্ত, সে তাদের ক্ষেত্রে, ফিমেলদের ক্ষেত্রে তারা যথেষ্ট পরিমাণে লাং ক্যান্সারে ভুগে। কিন্তু বাংলাদেশে তো আমাদের সাধারণত স্মোকিং হয়তো আগে গ্রামে থাকতো, এখনো তো অভ্যাস নাই, কিন্তু তারপরও যেটা হচ্ছে তারা সাদা পাতা জর্দা খাচ্ছে, মানে এটা স্মোকলেস টোবাকো যেটা, এগুলা গুলের অভ্যাস আছে, এগুলা থেকে হতে পারে, বায়ু দূষণ থেকে হতে পারে, এনভায়রনমেন্টাল, বিভিন্ন মিল কারখানা, শিপ ব্রেকিং আছে, তাছাড়া খাদ্য অভ্যাস, কায়িক পরিশ্রম ছাড়া, আবার রেডিয়েশন কোনো তেজস্ক্রিয় ফিল্ডের আশেপাশে যদি থেকে থাকে সেখান থেকে হতে পারে, আবার কিছু জেনেটিক ফ্যাক্টরও আছে। তবে ওভারঅল কিছু মহিলাদের আমরা যেটা পাচ্ছি যে পুরুষরা ধরনের স্মোকার প্রচুর বাংলাদেশে, যে মহিলারা তো স্মোক করেন না, তারাও দেখা যাচ্ছে কিছু ভুগছেন। একটা ইনসিডেন্স কেন, একই রেট বিদেশেও যেরকম সেরকম 6 to 4%, এখানেও দেখা যাচ্ছে তাই, মানে ধরেন 18%-এর মধ্যে 4 to 6 কেন হচ্ছে, ওটা দেখা যাচ্ছে যে একটা সাদা পাতা জর্দা আছে, তাছাড়া আরেকটা দেখা যাচ্ছে রিসার্চে যে প্যাসিভ স্মোকার যারা আর কি, ধরেন হাজবেন্ড সিগারেট খাচ্ছে, উনি পাশে বসে যাচ্ছেন, উনি সিগারেট খেয়ে যাচ্ছেন, গত 30 বছর ওনার পাশে উনিও খাচ্ছেন, মানে সেই উনি সিগারেট খাচ্ছেন না কিন্তু স্মোকটা নিচ্ছেন, ওই ধরে ওটা যদি টার কন্টেন্ট বেশি হয় তখন সেও এফেক্টেড হবে। আর তো বায়ু দূষণ তো আছেই, বিভিন্ন মিল কারখানা, ধরেন ব্রিক ফিল্ড অপরিকল্পিত হয়ে, তারপর ধরেন শিপ ব্রেকিং যেগুলো আছে, হ্যাঁ এগুলো থেকে আপনার বায়ু দূষণের কারণেও হতে পারে। স্যার ধন্যবাদ স্যার। স্যার, আপনি আপনার কথা থেকে যেটা বুঝলাম যে একদম একদম যেটা প্রধান কারণ হিসেবে ধরা যাচ্ছে সেটা হচ্ছে ধূমপান। তাহলে স্যার অবশ্যই অধূমপায়ীরাও আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, আপনি আরো কিছু কারণ 15%, বলছিলেন পাশাপাশি, 10 যেমন আহ, 10 হ্যাঁ 10 to 15%, ওইটা 85% যদি ধরেন, জি স্যার। এখানে 10 to 15% অধূমপায়ীদেরও হতে পারে। জি স্যার। এক্ষেত্রে স্যার আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যেটি, যে অনেক সময় দেখা যায় কিছু শ্বাসনালীর প্রদাহজনিত রোগ হয় এবং মানে এটার প্রপার ট্রিটমেন্ট আমাদের রোগীরা নেয় না। যেমন স্যার সিওপিডির কথা বলতে পারি, যক্ষ্মার কথা বলতে পারি। এই ধরনের রোগগুলো যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসাটা না নেওয়া হয়, সেটা কি পরবর্তীতে ক্যান্সারের রূপ ধারণ করতে পারে কিনা? হতে পারে, যেমন সিওপিডি পেশেন্ট, তারপরে ধরেন টিবি পেশেন্ট, পোস্ট টিবি, তারপরে ধরেন মানে যক্ষা যেটা আর কি, এরপরে সিলিকোসিস, ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ, এদেরও একটা ইনসিডেন্স রেট থাকে, ক্যান্সারে ভুগতে পারে। যেমন সিওপিডি পেশেন্ট, অনেক পেশেন্ট দেখা গিয়েছে একটা সিওপিডি পেশেন্টের 10 প্রায় 15%, আমি স্পেসিফিক ডাটাটা বলতে পারছি না, তারা এক ধরনের ক্যান্সারের, লাং ক্যান্সারের রোগ যেটা স্মল সেল কার্সিনোমা, এই স্মল সেল লাং ক্যান্সার সিওপিডিতে পেশেন্টের বেশি দেখা যায়। আবার ধরেন যারা ট্রিটমেন্ট নিচ্ছেন না, আবার যারা
যেমন ধরেন টিবি পোস্ট টিবি, তারা ধরেন একজন স্মোকার, তার টিবিও ছিল, স্মোকিংও চালিয়ে যাচ্ছে, ওইসব পেশেন্টের আবার দেখেন ফিমেলও স্মোক না করলেও পোস্ট টিবি ম্যালিগন্যান্সি যেমন অ্যাডেনোকার্সিনোমা হতে পারে। এছাড়া আরো পলিউশন, তবে হ্যাঁ এটা ঠিক যে অ্যাজমা, সিওপিডি এইসব পেশেন্টের যদি ট্রিটমেন্টের উপর থাকে এবং তাদের যদি রিস্ক ফ্যাক্টরে না যায়, যেমন সিগারেট, সাদা পাতা, জর্দা, তাহলে দেখা যায় যে তাদের ইয়েটা কমে যায়, মানে যদি ট্রিটমেন্টে থাকে তাদের লাং ক্যান্সার ইনসিডেন্স রেটটা কমে যায়, এবং তারা যদি এই অভ্যাসগুলো থাকে তাহলে ইনসিডেন্স রেটটা আরো বেড়ে যাবে। কিন্তু সিওপিডির বেশ কিছু পেশেন্টে যারা চিকিৎসার মধ্যে না থাকে তাদের দেখা যায় যে কোনো না কোনো সময় হয়তো 15% পেশেন্টের মধ্যে স্মল সেল লাং ক্যান্সারে ভুগে। জি স্যার, ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা শুনছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত আমাদের রাজ টিভির স্বাস্থ্য বিষয়ক একটি নতুন আয়োজন। আমরা আজকে কথা বলছি ফুসফুসের ক্যান্সার, এর কারণ, লক্ষণ এবং প্রতিকার, এই বিষয়গুলো নিয়ে। আপনারা যদি কোনো প্রশ্ন করতে চান, আমাদের সাথে সরাসরি যুক্ত হতে চান, অবশ্যই আমাদের রাজ টিভির অফিসিয়াল ফেসবুক পেজটি লাইক করার মাধ্যমে কমেন্ট বক্সে আপনার নাম এবং বয়স উল্লেখ করে প্রশ্নটি করতে পারেন। আমাদের আজকের অনুষ্ঠানটির সায়েন্টিফিক পার্টনার হিসেবে আছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পাওয়ার্ড বাই অসিমার। দর্শক, বেশি বেশি করে আজকের লাইভটি শেয়ার করবেন আপনার টাইমলাইন এবং পরিচিত গ্রুপগুলোতে, এবং অবশ্যই আপনাদের কাছ থেকে অনেক প্রশ্ন আশা করছি। স্যার, আমরা রিস্ক ফ্যাক্টর নিয়ে স্যার কথা বলেছি। আমরা স্যার এখন জানতে চাইবো সেটা হচ্ছে একজন চিকিৎসকের কাছে কি কি লক্ষণ নিয়ে সাধারণত ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত রোগীরা আসে? যদি আমরা কমনলি চিন্তা করি, আমাদের এখন দেখা যাচ্ছে যে পুরো ওয়ার্ল্ডে একটা মারাত্মক ডাটা, ধরেন যদি 96 লক্ষ ক্যান্সার পেশেন্ট, 90 লক্ষের মতো প্রতি বছর ক্যান্সার পেশেন্ট মারা যায়, তার মধ্যে 13 লক্ষই শুধু লাং ক্যান্সার পেশেন্ট। এটা ডাটাটা কিন্তু হাই, সেজন্য আমাদেরকে চিকিৎসার মানে রুট লেভেলে যারা ডাক্তার সাহেব আছেন, চিকিৎসক আছেন, তাদেরকেও ইনভলভ করতে হবে। তো সেই ক্ষেত্রে যদি আমরা সাধারণত যে পেশেন্ট যখনই দীর্ঘমেয়াদী খুসখুসে কাশি নিয়ে আসে, রিকারেন্ট চেস্ট ইনফেকশন, কিছুদিন পরপরই তার বুকে তার ইনফেকশন হচ্ছে, তাছাড়া কাশির সাথে যদি রক্ত যায়, এছাড়া যদি ওজন কমে যায়, তার বুকে ব্যথা হয়, এগুলো হলো কমন সিমটম। যেমন কাশি দীর্ঘমেয়াদী, তারপর পেশেন্ট আপনার সিগারেট স্মোকার, তার সাথে কাশি, চেস্ট ইনফেকশন হচ্ছে রিকারেন্ট, কিছুদিন পরপর তাকে অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে, সেকেন্ডারি ইনফেকশন, আবার কফ যাচ্ছে, কাশির সাথে রক্ত যাচ্ছে, এরপরে ধরেন ওজন কমে যাচ্ছে, আবার চেস্ট পেইন হচ্ছে। এছাড়া ধরেন আরো সিমটম হতে পারে যে তার যদি লাংসে প্লুরাল এফিউশন, মানে টিবি থেকেও প্লুরাল এফিউশন হতে পারে, নিউমোনিয়া থেকে, তো লাংসে প্লুরাল মানে লাং ক্যান্সার যে প্লুরাল এফিউশন, দুই পর্দার মাঝখানে যে পানিটা জমে, ওটা যদি হেমোরেজিক হয় তখনও সাসপেক্টেড একটা লাং ক্যান্সারের মধ্যে পড়ে যায়। এছাড়া আরো হতে পারে বোনসে যদি ছড়ানো থাকে, ওটাও হতে পারে যে তার এখান থেকেও হতে পারে নার্ভ ইনভলভমেন্ট হতে পারে, তার শ্বাসকষ্ট হতে পারে, দুর্বল হয়ে যেতে পারে, সিঁড়ি দিয়ে ওঠার সময় সে অথবা হাঁটার সময় সে তার শ্বাসকষ্ট হতে পারে। এই সিমটম গুলো নিয়ে হাজির হলে তাকে অবশ্যই এটা আমাদের ডাক্তার সাহেবদের কর্তব্য, এবং ওনারা করে থাকেন যে ইভ্যালুয়েট করার জন্য, যে এরপরে যে পরীক্ষাগুলা, একটা ধরেন যে পরীক্ষাগুলো দরকার সেই পরীক্ষায় যাওয়া। তো এই সিমটম গুলো নিয়ে সাধারণত কমন পেশেন্টরা আমাদের কাছে আসেন, লাং ক্যান্সার পেশেন্ট। আমাদের অনেক দর্শক আছেন আমাদের সাথে, বিভিন্ন প্রশ্ন নিয়ে আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই। আপনার অনুমতি থাকলে স্যার আমরা প্রশ্নগুলো নিতে যাচ্ছি। আমরা কি ইনভেস্টিগেশন মানে ডায়াগনোসিস কিভাবে করে এটাতে চলে যাব, নাকি আগে আনসার দেব? স্যার আমরা আগে কিছু দর্শকের প্রশ্ন নিয়ে নেই। শিওর। জি স্যার, আমাদের একজন দর্শক আছেন জাহিদ হাসান, তিনি প্রশ্ন করেছেন, স্যার ফুসফুসে ক্যান্সারের ক্ষেত্রে টার্গেটেড থেরাপির গুরুত্ব কতটুকু? চমৎকার একটি প্রশ্ন। হ্যাঁ, অবশ্যই চমৎকার প্রশ্ন। টার্গেটেড থেরাপির অবশ্যই এই এখন তো ধরেন লাং ক্যান্সারের ট্রিটমেন্ট অপশন গুলা কি কি, আগে এর জন্য আমি চাচ্ছিলাম যে একটা পরীক্ষার পর যেতে আর কি, তাহলে স্টেপ বাই স্টেপ। না আমি বলে দিই, প্রশ্নটা আমি শেষ করে দিই। না আমি শেষ করি, লেট মি ফিনিশ। যেমন আমাদের লাং ক্যান্সার ট্রিটমেন্ট অপশন গুলো কি কি? সার্জারি আছে, ডিপেন্ডস অন অ্যাকর্ডিং টু স্টেজ আর কি, কি ধরনের ট্রিটমেন্ট করবেন। তারপর রেডিওথেরাপি আছে, কেমোথেরাপি আছে, ইমিউনোথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে। এখন আপনি প্রথমে ইনভেস্টিগেশন করলেন, তারপরে ডায়াগনোসিস করলেন, স্টেজিং করলেন। এরপর আমাদের যেটা সবচেয়ে বড় দরকার, যে মলিকুলার মার্কার এন্ড জেনেটিক মার্কার। এখন মলিকুলার মার্কার, জেনেটিক মার্কার যদি ইন্ডিকেশন না থাকে, তার টার্গেটেড থেরাপির কোনো যুক্তি নেই। টার্গেটেড থেরাপি তখনই দিতে হবে যখনই আমরা এটা ইন্ডিকেশন আছে, আপনাদের প্রুফ আছে যে টার্গেটেড থেরাপি কাজ করবে। আগে যেটা মেইনটেনেন্স এবং প্যালিয়েটিভে দেওয়া হতো, এখন এটা দেখা যাচ্ছে এটা আমরা ফার্স্ট লাইন থেরাপিতে দিতে পারছি। হ্যাঁ, এইসবের রোল অনেক বেশি, এটা রোল অনেক কাজও করে, যেহেতু আপনি জানতে পারছেন। কিন্তু টার্গেটেড থেরাপি দেওয়ার জন্য ইন্ডিকেশন থাকতে হবে, আপনার ওই পরিমাণ টিস্যু লাগবে, এবং ওই পরীক্ষাটা করা লাগবে, ওই ধরনের মলিকুলার ল্যাব লাগবে,
এবং ওটা করার পরে যদি পজিটিভ হয়, যদি মনে করেন যে হ্যাঁ এই পেশেন্টটাকে টার্গেটেড থেরাপি ইন্ডিকেটেড এবং দিলে ভালো হবে, পেশেন্ট ফিট, এভরিথিং ইজ কোয়াইট ওকে, দেন অবশ্যই টার্গেটেড থেরাপির অবদান আছে, প্রচুর পেশেন্ট ভালো আছে। এটা আমি বলবো যে একটা রেগুলেশন আমাদের লাং ক্যান্সার পেশেন্টের জন্য। যদি ইজিএফআর, টিটিএফ1, এএলকে, আরএস1, পিডিএল1 বিভিন্ন কিছু আছে, যে কিছু জেনেটিক মার্কার, এরপরে যে আপনার যে প্যানেলটা, এই প্যানেলটাতে যেগুলো যেগুলো পজিটিভ আসে ওই পজিটিভিটি অনুযায়ী আমাদেরকে টার্গেটেড থেরাপি অথবা ইমিউনোথেরাপি দেওয়া যেতে পারে। জি স্যার, ধন্যবাদ স্যার। ধন্যবাদ জাহিদ হাসান আমাদেরকে প্রশ্ন করার জন্য। আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়েছেন। স্যার, আমাদের সাথে আছে রুদ্র মোহাম্মদ। তিনি একটি প্রশ্ন করেছেন, করোনা ফুসফুসে আঘাত করে, আবার অ্যাজমাও ফুসফুস জনিত রোগ। আমার প্রশ্ন হলো, করোনা ভ্যাকসিন কি অ্যাজমা রোগ ভালো করতে পারবে? স্যার, প্রাসঙ্গিক সময় উপযোগী ঠিক না, অনেকের মনে এই ধরনের প্রশ্ন হয়তো কাজ না, করে। করোনা তো আসলে কোভিড লাং, যেটা পোস্ট করোনা কোভিড লাং, যেটা কোভিড লাংয়ে একটা তো যখন আমরা যেটা বলছি করোনা লাংস এফেক্ট করে, এটা না। করোনার জন্য যেসব হয় যে কগুলোপেশন ডিসঅর্ডার যেটা হয়, যে থ্রোম্বোএম্বোলিক ফেনোমেনা, এটার জন্যই আমাদের বেশি আসলে শ্বাসকষ্ট এগুলো হতে হবে। করোনার সেকেন্ডারি ইনফেকশন হয়, করোনা যে লাংসের ডাইরেক্ট এফেক্ট করে এটা নিউমোনিয়া হয়। এরপরে যেটা হয় যে করোনা করে লাং ফাইব্রোসিস, কোভিড লাং ফাইব্রোসিস হয়ে যায়। তো এই ভ্যাকসিনেশনটা, করোনা ভ্যাকসিন তো আসলে এটা তো তার এই যে রিসিপ্টর গুলা, যে মানে করোনা ভাইরাসের, এগুলোর এগেনস্টে কাজ করবে। তো এইটা আসলে এটা যারা সায়েন্টিস্ট তারা জানে, এটা যেহেতু এস্টাবলিশ কোনো ডাটা আসেনি এবং ভ্যাকসিনও এখন কতদূর কাজ করবে আসছে কিনা এটাও আমরা জানি না, সেই ক্ষেত্রে আমাদের মন্তব্য না করা উচিত। তবে অ্যাজমার জন্য তো এখন প্রচুর অ্যাজমা পেশেন্ট ভালো থাকে। আমরা অ্যাজমাতে ভ্যাকসিনের দিকে যাচ্ছি কেন? অ্যাজমা তো এটা শ্বাসনালী প্রদাহজনিত রোগ, এটা অ্যালার্জেন, হাইপার সেন্সিটিভিটি, ফ্যামিলির হিস্ট্রি থাকে, তো ওগুলো থেকে দূরে থাকলেই হয়। এবং যেগুলো ব্রঙ্কো ডায়ালেটেড, যারা চেস্ট কনসালটেন্টরা, দে ক্যান ম্যানেজ দিস অ্যাজমা। মেডিসিন যারা আছেন তারা খুব ভালো অ্যাজমা ম্যানেজ করে। আপনার ভ্যাকসিনেশনে হ্যাঁ যদি সেকেন্ডারি ইনফেকশনের জন্য যেসব ভ্যাকসিন নিতে হয়, এটা যারা মেডিসিন কনসালটেন্ট তারা জানে, চেস্ট কনসালটেন্ট, যে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন, নিউমোকক্কাল ভ্যাকসিন, ওগুলোর জন্য আপনি অবশ্যই ভ্যাকসিন নেওয়া উচিত। কিন্তু অ্যাজমা পেশেন্টের করোনা ভ্যাকসিনে কাজ হবে কিনা আসলে এটা এটা সময় উত্তর দিবে। এবং আসলে সায়েন্টিস্ট যারা তাদের রিসার্চের ডাটার উপর, মানে আমি হয়তো বলে ফেললাম, এটা আসলে ঠিক না। ধন্যবাদ স্যার, ধন্যবাদ দর্শক প্রশ্ন করার জন্য। স্যার, আমাদের একজন দর্শক আছেন রুবেল চন্দ্র দাস। তিনি প্রশ্ন করেছেন, স্যার আমার বয়স 60 বছর, 4 মাস আগে ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে মুম্বাই টাটাতে 2টা কেমো দিয়েছে। অবশিষ্ট কেমোথেরাপি বাংলাদেশে কোথায় ভালো হবে? কাশি কমছে না, ফুসফুসে পানি জমেছে, ধূমপায়ী না, ডায়াবেটিক, 30 বছর ধরে, পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা আছে কিনা? তার আমাদের দর্শকের প্রশ্নটির সাথে আমি আরো একটি প্রশ্ন যোগ করতে চাই। এই যে উনি বলছেন যে উনি মুম্বাই টাটাতে গিয়ে কেমোথেরাপি নিয়েছেন, তা আমাদের দেশে আসলে স্যার রোগীদের একটা প্রবণতা থাকে একদম প্রথমেই কিছু মানে বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে বা অন্যান্য দেশগুলোতে চলে যাওয়ার একটা প্রবণতা আছে। তো তাদের জন্য স্যার আপনি কিছু বলবেন, এবং আশা করি স্যার দর্শকের প্রশ্নের উত্তরটি সাথে এটা যোগ করে দিবেন। আমি দুটো একসাথে বলছি। আসলে উনি ওনার কথা বলি, বাংলাদেশে যেসব ওনার ডিপেন্ড করে উনি কোথায় আছেন। মানে আমি এটা আসলে খুব খরচের ব্যাপার, টাইমের ব্যাপার আছে। আর এই কোভিড টাইম, এখানে আপনি ইন্ডিয়ায় যে চিকিৎসা করা, এই শুধুই মানে ইন্ডিয়া না, টাটায় না, বিদেশে সিঙ্গাপুরে বলেন চিকিৎসা করা, ওখানে যে করোনা হচ্ছে না তা না। এই করোনা টাইমে আসলে তার দেশের যে ইন্ডিকেশন যদি থাকে, দেশে থেকে তার লোকাল এরিয়াতে থেকে কেমন, যেখানে ট্রাভেলিং কম হবে সেভাবে। তো আমি মনে করি যে ঢাকায় যদি উনি থেকে থাকেন, ঢাকা শহরে তো খুবই ভালো ভালো সেন্টার আছে। মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট আছে, NICRH, তাছাড়া ঢাকা মেডিকেলে আছে, এরপরে কেমোথেরাপির জন্য সরাওয়ার্দী আছে। আর খুব ভালো ভালো সেন্টার আছে, যেটা ওয়ার্ল্ডের যে কোনো সেন্টারে, ইভেন আমি বলছি যে আমরা সবাই টাটায় ট্রেনিং এ ছিলাম, অনেক স্যাররাও ছিল। টাটা অবশ্যই একটা বিরাট সেন্টার, কিন্তু টাটার থেকে কোনো মতেই মানে আমরা হেড টু হেড স্টাডি করলে যেসব মেশিনের চিকিৎসা হচ্ছে, যেসব রেডিয়েশন অনকোলজিস্ট আমাদের যেসব ভালো ভালো মেশিন আছে, বায়োমোডাল ডুয়েল এনার্জি লাইনিয়াক মেশিন, ওখানেও তাই দিচ্ছে, এখানেও তাই দিচ্ছে। এবং আমাদের প্রচুর ভালো ভালো সেন্টার আছে, ইউনাইটেড আছে, স্কোয়ার আছে, দেশের বিভাগীয় শহর হসপিটাল গুলাতে আছে, আসিনি আছে, ডেল্টা, যেগুলো প্রাইভেট। তাছাড়া ঢাকা মেডিকেল, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট, চিটাগাং, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, বিভিন্ন জায়গায় রেডিয়েশন মেশিন আছে। আর কেমোথেরাপি তো আমি কোনো যুক্তিই দেখি না যে কেমোথেরাপি দেওয়ার জন্য আমাকে বাইরে যেতে হবে।
এবং বাইরের ওষুধও আনতে হবে, কারণ আমাদের দেশের ওষুধ, আমাদের দেশের ক্যান্সার যে কিছুক্ষণ আগে একজন বলছেন টার্গেটেড থেরাপি, এই টার্গেটেড থেরাপিগুলো বিদেশে যাচ্ছে। এই ক্যান্সার যে কেমোথেরাপি যেগুলো বানাচ্ছে, সেই কেমোথেরাপি যেগুলো আমাদের দেশেই বানাচ্ছে, বাইরের থেকে আনার কোনো যুক্তি নেই। এবং আমার তো মনে হয় না যে হ্যাঁ কেউ যদি বাইরে যেতে চান তাহলে বেশিরভাগ দেখা যায় দালালের খপ্পরে পড়ে অনেক পয়সা খরচ করে ফেলে। সেটা হলো যে আপনাকে আমাদের দেশের টিউমার বোর্ড ফেস করেন, অনকোলজিস্টের সাথে বসেন, ওরা যদি না পারে তখন আপনি যান। দরকার আমাদের সাথে সবারই বাইরের যে অনকোলজিস্ট আছে, আমাদের স্যাররা আছেন, তারাও অনেক ভালো ভালো যোগ্য আছেন, যারা খুব নাম করা রেডিয়েশন অনকোলজিস্ট। আমাদের ফিউচারে যারা জুনিয়ররা আসছেন তারাও যথেষ্ট এফিসিয়েন্ট। তা আমার মনে হয় না যে বাইরে যাওয়ার খুব জরুরি দরকার আছে। আর যদি ওষুধের কোয়ালিটি বলেন, তাহলে আমি বলবো যে আমাদের দেশের ওষুধ বাইরে যাচ্ছে। ইভেন অনেক পার্শ্ববর্তী দেশের ওষুধের থেকে আমাদের ওষুধ বেশি চলছে বিদেশে, এবং ওদের মার্কেটও এখন আমরা নিয়ে নিচ্ছি। সেখানে আমি মনে করি না যে, যেমন এখন যেসব ভালো ভালো কোম্পানি ওষুধ বানাচ্ছে, তার মধ্যে আপনি যদি ধরেন বিকন ফার্মাসিউটিক্যালস, হেলথ কেয়ার, এভারেস্ট, এরা প্রচুর এগিয়ে আসে, নিজেরাই ওষুধ বানাচ্ছে। 80 থেকে 100টা দেশের উপরে ওষুধ যাচ্ছে, এবং তাদের কোয়ালিটি, এই যে টার্গেটেড থেরাপি, এগুলো আমি নিজেই অনেককে বিদেশ থেকে ফোন করছে, ওরা এটা কিছু ওষুধ এখন আমাদের দেশে এভারেস্ট কোম্পানি বানাচ্ছেন, বিকন বানাচ্ছেন, কিন্তু এই ওষুধগুলা আমাদের দেশে এখনো বাজারে ছাড়া হয়নি। তো ওরা ওখানে অনেক দামে কিনছে। তো ওরাও চিন্তা করে যে হ্যাঁ, আমাদের দেশের ওষুধটা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছে, এখান থেকেই তারা বিদেশে থাকছে, বিদেশ থেকে ওরা আমাদের থেকে রিকুইজিশন নিয়ে এই ওষুধগুলো ওখানে নিয়ে যাচ্ছে। এবং আমাদের দেশের যে ভালো নাম করা, আগেও এমনি ফার্মাসিউটিক্যাল কোম্পানি বেশ কিছু আছে টপ মোস্ট, এদের ওষুধ অবশ্যই নাম করা। আর আমাদের যে এখন যে কোম্পানিগুলো অনকোলজি গ্রুপে আছে, ক্যান্সার ড্রাগ এবং টার্গেটেড থেরাপি, ভবিষ্যতে ইমিউনোথেরাপির দিকেও যাচ্ছে, ইমিউনোথেরাপি কিছু বানিয়েছে, মনোক্লোনাল অ্যান্টিবডি আছে যেগুলো হচ্ছে, এবং যথেষ্ট স্ট্যান্ডার্ড। আমার মনে হয় না যে আমাদের বাইরে যাওয়াটা খুব বুদ্ধিমানের কাজ। এখানে যদি ভালো মতো চিকিৎসা নেওয়া যায়, সব ব্যবস্থা হবে। আমাদের রেডিয়েশন মেশিন ভালো, যেটা গভর্নমেন্ট সরকারি হাসপাতালে আছে, ওখানে লোড বেশি। তারপরেও আমি মনে করি যে প্রাইভেট হসপিটাল যেটা, সেটা পুরি ভাবে আমি মনে করি পার্শ্ববর্তী দেশের যে কোনো হসপিটালের রেডিয়েশন সেক্টরের থেকে কোনো মতেই কম যাচ্ছে না। হ্যাঁ, প্রোটন থেরাপি হয়তো আমাদের এখানে নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো আমার মনে হয় এনাফ টু টেক কেয়ার অফ ক্যান্সার পেশেন্ট। আর যে পেশেন্টটা ঢাকায় গিয়েছেন, ওনাদের প্রোটোকল অনুযায়ী উনি যদি ঢাকায় থাকেন, অর্থাৎ তার বিভাগীয় শহরগুলোতে যে ক্যান্সার স্পেশালিস্টের আন্ডারে কেমোটা দিয়ে এরপরে ট্রিটমেন্ট প্ল্যানে যাওয়া উচিত। এবং প্লুরাল এফিউশন যদি ওনার লাংসে, যদি প্লুরাল এফিউশন যেটা বলি, যদি রিকারেন্ট হয়ে থাকে, তাহলে হয়তো তাকে আইসিটি টিউব দিয়ে প্লুরোডিসিসের ব্যবস্থা করতে হবে। তা আমার মনে হয় এটা চেস্ট কনসালটেন্ট এবং ক্যান্সারের স্পেশালিস্ট যারা কারোর সাথে যোগাযোগ করলে, লোকাল উনি যেখানে থাকেন তার কাছে, উনি ভালো পরামর্শ দিতে পারবেন। তো one should not go abroad to take treatment at present time, I think আর কি, আমার মনে হয় না আর কি। আর ফিউচারে তো মনে হয় আমাদের দেশ তো আরো আগাচ্ছে, প্রচুর সুযোগ সুবিধা বাড়ছে, আমার মনে হয় না উচিত হবে জি বাইরে যাওয়া। অনেক অনেক ধন্যবাদ স্যার, আপনি খুব চমৎকার ভাবে, খুব সুন্দর ভাবে ব্যাপারটা আমাদের দর্শকদের সামনে উল্লেখ করেছেন, তুলে ধরেছেন বর্তমান যে প্রেক্ষাপটটা, এবং আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা যে কতটা উন্নত হচ্ছে। আল্লাহর রহমতে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থার অগ্রগতি আসলেই লক্ষণীয়, এবং আমাদের দেশে অনেক ভালো ভালো ফার্মাসিউটিক্যালস কোম্পানি আছে, যেমন তার মধ্যে অন্যতম একটি হচ্ছে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড, যাদের ওষুধ আসলে আপনি স্যার বলছিলেন যে আমাদের দেশ থেকে কিনে নিয়ে বাইরের দেশে সেগুলো ব্যবহার হয়। তো দর্শক, আপনারা নিশ্চয়ই স্যারের কথা থেকে বুঝতে পেরেছেন যে আসলে স্যার বলছিলেন যেমনটি, যে দালালের খপ্পরে পড়ে বা অনেক সময় অজ্ঞতাবশত অন্যদের কথা শুনে প্রভাবিত হয়ে আপনারা অনেক বেশি টাকা পয়সা খরচ করে পার্শ্ববর্তী দেশে আপনারা চিকিৎসা নিতে চান, কিন্তু আসলে নিজের দেশে নিজের একান্ত আপন পরিবেশে আপনারা এর চেয়ে খারাপ অবশ্যই হবে না। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা তাদের চেয়ে ভালো হবে কিনা সেটা আমরা হয়তো বলতে পারি না, কিন্তু এর চেয়ে খারাপ হবে না সেটা আমাদের কনসালটেন্ট বা আমাদের যারা বিশেষজ্ঞ আছেন তারা অবশ্যই গ্যারান্টি দিতে পারে। এবং আশা করি আপনারাও পরবর্তীতে এই ধরনের কোনো চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আরো একবার ভাববেন যে নিজের দেশেই থাকবো না অন্য দেশে যাব। আর আমাদের যে দর্শকটি প্রশ্ন করেছিলেন তিনিও যেমনটি বলছিলেন যে উনি 2টা কেমোথেরাপি নেওয়ার পরে ওনাকে কিন্তু এখন দেশেই নিতে হচ্ছে। যেই চিকিৎসাটা আপনাকে অনেক দিন ধরে কন্টিনিউ করতে হবে, সেটা অবশ্যই নিজ দেশে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তো স্যার, পরবর্তী আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছিলাম। মোহাম্মদ আলম তিনি জি, একটি সুন্দর প্রশ্ন করেছেন যে স্যার, ধূমপান কমানোর কি কোনো সহজ উপায় আছে বা কোনো ওষুধ আছে কিনা?
এটা আসলে কোনো ওষুধ নেই, আপনার উইল পাওয়ার থাকতে হবে, যে হ্যাঁ আপনার পরিবারের কথা চিন্তা করতে হবে, যে আপনার নিজের কথা তো চিন্তা করবেন, আপনার পরিবারের কথা চিন্তা করতে হবে, আপনার মা বাবা ভাই বোনের কথা চিন্তা করবে, আপনার স্ত্রীর কথা চিন্তা করতে হবে, আপনার বাচ্চার কথা, আপনার সমাজের কথা চিন্তা করতে হবে। তো সেক্ষেত্রে আপনার উইল পাওয়ারটা, যে আমি ছেড়ে দিলাম ছেড়ে দিলাম। হ্যাঁ, আপনি ধরেন যে যতদিন খেয়েছেন ঠিক আছে, আপনি এখন ছেড়ে দেন, এবং এক লাস্ট আপনি স্মোক করে লাস্ট পাফ দেওয়ার 14 ইয়ার্স পরে আপনি বলতে পারবেন যে আপনি ফ্রি ফ্রম স্মোকিং। মানে আপনাকে 14 বছর পর্যন্ত আপনার শরীরে এই এফেক্টটা থাকতে পারে। তো সাধারণত আমি আমি যা মনে করি যে ওই ওষুধে না, যে আজকে 4টা কালকে 2টো না, আমি আজকে ছেড়ে দিলাম, আমার পরিবারের কথা এবং সমাজের কথা দেশের কথা চিন্তা করে ছেড়েই দিলাম, শেষ। এটা হলো সবচেয়ে বড় কথা। জি স্যার, ধন্যবাদ স্যার। আসলে স্যার যেমনটি বলছিলেন দর্শক, যে আমাদের ইংরেজিতে একটি প্রবাদ আছে যে where there is a will there is a way। আপনি যখনই Yes. চাইবেন কিছু করতে, তখন অবশ্যই আপনি যদি মনে প্রাণে চান সেটা অবশ্যই আপনি করতে পারবেন। মানুষকে আল্লাহ সব আহ, অনেক প্রচন্ড মানসিক শক্তি দিয়ে তৈরি করেছে, এবং আপনি যদি একবার মন থেকে চান আপনি ধূমপান ছেড়ে দিবেন, অবশ্যই সেটা আপনার পক্ষে সম্ভব। আর স্যার, স্বপ্ন দেখতে এখানে হবে, কি স্বপ্ন হ্যাঁ, স্বপ্ন দেখতে হবে যে আমি স্বপ্ন এটা দেখতে হবে। ক্যান্সার ছেড়ে, হ্যাঁ আমি আরো ভালো থাকবো, আমি সুস্থ থাকবো। হ্যাঁ, এই জিনিসগুলো দেখতে হবে। যেমন আমাদের দেশে আগে কিছুদিন আগে ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা ছিল, গত 10 বছরে যে পরিমাণ আগিয়ে এনেছে সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রী, 8টি বিভাগীয় শহরে এক একটা ক্যান্সার ইনস্টিটিউট হচ্ছে, 8টি বিভাগের 150 বেডের, 100 থেকে 150 বেডের। এটা আমার মনে হয় 2 বছরের মধ্যে আমার পেশেন্ট তো বাইরে বিদেশে যাওয়ার প্রশ্ন ওঠে না, এবং এই যে ঢাকামুখী হওয়া এটাও হবে না। এই ক্যান্সার পেশেন্টরা ওই একই ছাদের তলে সবকিছু মাল্টি ডিসিপ্লিন অ্যাপ্রোচ, সবকিছু সরকারের যে প্ল্যান। এই ধরেন আপনি এই যে স্বপ্ন দেখছি আমরা যে এই ওষুধগুলো বাইরে যাচ্ছে, আপনি কি কয়েক বছর আগে চিন্তা করেছিলেন ক্যান্সার ড্রাগ গুলো আসতো লাগে, যে এই যে চেইন মেনটেন হচ্ছে না, কোয়ালিটি মেনটেন হচ্ছে না, আপনি কোন কোম্পানি থেকে আনছেন। এই যে আমার একটা বেসিক ইয়ে হলো যে যারা বাইরে থেকে ওষুধ আনছেন তাদের এই কোম্পানিগুলোতে এখানে স্টাবলিশ কোনো নেই। আপনি যে একটা ওষুধের রিয়াকশন হবে, অ্যাকাউন্টেবিলিটি কোথায়? আপনি তো এখানে একটা ওষুধ, যে কোম্পানির ওষুধ কিনছেন, এই যে কোম্পানি আছে ধরেন এভারেস্ট, তারপরে ধরেন স্কোয়ার, হ্যাঁ, তারপরে ধরেন বিকন হেলথ কেয়ার, যারা আছে যারা বানাচ্ছে, তাদের তো আপনি পাচ্ছেন কাছে যে আমার এই ওষুধটা হতেই পারে, এই ওষুধটা কাজ করছে না, এই ওষুধটা প্রবলেম, প্লিজ আমাকে উত্তর দেন, এটা কেন হচ্ছে। আর আপনি একটা লাগেজে করে নিয়ে আসছেন, দালালের মাধ্যমে নিয়ে আসছেন, এটা কাজ হচ্ছে কি হচ্ছে না, সাইড এফেক্ট হলে আমি কাউকে বলতে পারছি না, এই দায় দায়িত্বটা কে নিবে? তা আমি মনে করি যে আমাদের অনকোলজিস্টেরও এই দায় দায়িত্বটা নেওয়া উচিত না, কারণ এই চেইন মেনটেন করা, কোয়ালিটি মেনটেন করা, হ্যাঁ, যে রিয়েকশন হওয়া, অ্যাকাউন্টেবিলিটি থাকা, এগুলো খুব ইম্পর্টেন্ট ইস্যু আমাদের। আসলে এগুলা আমরা এই স্বপ্নটাও দেখতে হবে যে আমাদের ওষুধ দরকার হলে বাইরে যাচ্ছে, আরো যাবে। জি স্যার, ধন্যবাদ স্যার। আরো একটি কথা স্যার বলতে চাই মাঝখানে, যে আসলে ধূমপান ছেড়ে দিতে চাইলে ব্যক্তিগত যেমন ইচ্ছা শক্তির দরকার, আমাদের সামাজিক ভাবে বা রাষ্ট্রীয় ভাবেও হয়তো কিছু পদক্ষেপ এক্ষেত্রে স্যার কাজে আসতে পারে। আমাদের সরকার ইতিমধ্যে অনেক ধরনের আইন কানুন প্রয়োগ করেছেন, প্রকাশ্যে ধূমপানের ক্ষেত্রে জরিমানা বা অন্যান্য অনেক সামাজিক রীতিনীতি বা সামাজিক ভাবে এই ব্যাপারগুলোকে আরো বেশি নিরুৎসাহিত করার যে চেষ্টা আমাদের দেশে, সেটা স্যার কিভাবে করা যেতে পারে? বা এই যে তামাক সেবনের যে ব্যাপারটা, তামাক চাষ যে হচ্ছে আমাদের দেশে, এই ব্যাপারগুলোকে স্যার কিভাবে আরো বেশি কমিয়ে আনা যায়, এই ক্ষেত্রে স্যার আপনার যদি কোনো পরামর্শ থাকে। প্রথমে তো আমাদের ওপেন স্পেসে কিছু আইন কানুন একটা প্রয়োগ করতেই হবে, যে ওপেন স্পেসে স্মোক করা যাবে না, কত বছর বয়সের বার দিতে হবে, যে এত বছর উপরে স্মোক, নিচে স্মোক করতে পারবে না, সিগারেট বিক্রি করতে পারবে না দোকানদাররা, এবং সিগারেটের ট্যাক্স বাড়িয়ে দিতে হবে। যারা একদমই উইল পাওয়ার নাই, যাদের স্মোক তাদের চালিয়ে যেতেই হবে মনে করে, তারা যেন ওই রিচেবল ইয়েতে যেতে না পারে, যে হ্যাঁ আমি তো পারছি না, পকেটে পয়সা নেই, আমি এত দামে কিনতে হবে, এইগুলো চিন্তা করে হ্যাঁ পরিবারের জন্য পয়সা রাখতে হবে। নাম্বার 3 হলো যে তামাক চাষ, তামাক চাষটা আমাদেরকে আসলে এখন সরকার চেষ্টা করছে এটা ডিসকারেজ করতে হবে, যে তামাক চাষের যে আগে যে ল্যান্ড দিত খাস জমি, এখন তো দিচ্ছে না, কিছু আইন কানুন, এটাও মানে বেশ কিছু ধূমপানের এগেনস্টে কিছু সংগঠন আছে, অলাভজনক সংগঠন, তারা চেষ্টা করছে। যেমন আমাদের মহিউদ্দিন ফারুক স্যার ক্যান্সার সেন্টারে প্রচুর চেষ্টা করছেন এই জিনিসটা, যে উনি ভীষণভাবে চেষ্টা করছেন এবং উনি যথেষ্ট কাজও করেছেন। তারপর ধরেন এই যে মহিলাদের ক্ষেত্রে যে সাদা পাতার তো মানে স্মোকলেস টোবাকো, এগুলোর ব্যাপারে যে অ্যাডভার্টাইজ গুলা, যেমন মিডিয়া প্রচুর অবদান আছে, মিডিয়া এই যে ক্যান্সার প্রতিরোধে, ক্যান্সার যে চিকিৎসার ব্যাপারে, এগুলোর উপরে মিডিয়াগুলোকে আগিয়ে আসতে হবে, যে হ্যাঁ এই
এগুলা করা যাবে না, স্মোক ওপেন স্পেসে করা যাবে না, করলে ফাইন দিতে হবে, ওপেন স্পেসে করলে, মার্কেটে, শপিং কমপ্লেক্স, ইভেন বাজারে। তারপরে কার কার কাছে বিক্রি করবে এ বার থাকতে হবে, এইগুলা যেমন অ্যাডভার্টাইজ গুলো বন্ধ করে দিতে হবে। অলরেডি গভর্নমেন্ট বন্ধ করেছে, তা আমার মনে হয় অদূর ভবিষ্যতে এটা করলে আরো ভালো হবে। আমি আশা করি যে এই একটা একটা করে আগাক, তারপরে হয়তো একদম হয়তো আরো কিছু পদক্ষেপ নিতে পারবে, যেগুলা আগে এইগুলো করলে হবে যে আপনার আমার মনে হয় আমাদের জন্য ফলপ্রসূ হবে যে বয়সের বারটা এত বছরের নিচে এটা খেতে মানে সিগারেট কিনতেও পারবে না, ধূমপান তো দূরের কথা, মানে আরেকজনের জন্য নিতে পারবে না, দোকান বিক্রি করতে পারবে না, ওপেন স্পেসে সিগারেট খাওয়া নিষিদ্ধ, স্কুল কলেজ তো প্রশ্নই ওঠে না, কোনো ইউনিভার্সিটি না, কোনো মেডিকেল কলেজে। আপনি এখন দেখেন হসপিটালগুলোতে অনেকে সিগারেট খাওয়া স্টার্ট করে, খেতেই পারবে না, একদম মানা, এবং খেলেই তার একটা ফাইন হবে, মিনিমাম ফাইন স্টার্ট করুক 100 টাকা, 50 টাকা, বেশি না, বেশি হলে তখন আরেকটা ঝামেলা হয়ে যায়। একটা যে তখন এই জিনিসগুলো যদি আপনি প্রয়োগ করে স্টার্ট করেন ল অ্যান্ড অর্ডার দিয়ে, দেখবেন যে অবশ্যই আমাদের এই জিনিসটা বন্ধ হয়ে গেছে, সিগারেটের যে ব্যবহার কমে গেছে। এবং আমার মনে হয় যে এই যে সোশ্যাল যে বার্ডেন, যে সরকারের উপর যে ক্যান্সার পেশেন্টকে অনেক ভর্তুকি দিয়ে চিকিৎসা করেন আমাদের করতে হয়, সরকারের অনেক মেশিন আছে, যেখানে বিদেশে গেলে 3 লাখ 4 লাখ টাকা লাগে রেডিয়েশন মেশিনের ট্রিটমেন্ট, সেখানে 10,000 20,000-এর ট্রিটমেন্ট দিচ্ছে গভর্নমেন্ট সেক্টরে একই জায়গায় থেকে। এই সরকারের উপরে চাপগুলো কমে যাবে, ক্যান্সার পেশেন্ট কমে গেলে তাহলে আমাদের যেটা কি হবে যে আমাদের সামাজিক, মানসিক, আর্থিক চাপ এবং সরকারের উপর যে চাপ ওটাও কমে যাবে। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার, খুব চমৎকার ভাবে স্যার আপনি বলছিলেন। দর্শক, আপনারা শুনছেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত আমাদের রাষ্ট্রীয় স্বাস্থ্য বিষয়ক একটি আয়োজন। আমরা আজকে কথা বলছি ফুসফুসে ক্যান্সারের কারণ, চিকিৎসা এবং প্রতিকার এই বিষয়টি নিয়ে। আমাদের অনুষ্ঠানটি পাওয়ার্ড বাই অসিমার্ট। আমাদের আজকে গেস্ট এক্সপার্ট হিসেবে আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন ডাক্তার সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ স্যার, এমবিবিএস, এফসিপিএস রেডিওথেরাপি, এমসিপিএস রেডিওথেরাপি। স্যার আছেন চট্টগ্রাম মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে রেডিওথেরাপি ডিপার্টমেন্টে। দর্শক, আপনাদের যে কোনো প্রশ্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে অবশ্যই আপনারা নাম এবং বয়স উল্লেখ করে কমেন্ট বক্সে প্রশ্নটি করতে পারেন এবং বেশি বেশি করে আজকের লাইভটি শেয়ার করতে ভুলবেন না। স্যার, আমরা কথার যখন রিস্ক ফ্যাক্টর নিয়ে কথা বলছিলাম তখন স্যার আপনি বলছিলেন যে খাদ্যাভ্যাসের সাথে ফুসফুসের ক্যান্সারের একটা সম্পর্ক আছে। তো স্যার, আমি যেটা জানতে চাইবো যে কি ধরনের খাদ্যাভ্যাস ফুসফুসে ক্যান্সার তৈরি করতে পারে, আবার কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের ফুসফুসকে ভালো রাখতে সাহায্য করে? আসলে চর্বিযুক্ত খাওয়াটা, বিশেষ করে যেমন কোলেস্টেরল খাওয়া, মানে বেশি সমৃদ্ধ খাওয়া, তারপর ফ্যাটি ফুড খাওয়া, জাঙ্ক ফুড খাওয়া, এগুলাতে আসলে যে কোনো ক্যান্সারই বেড়ে যেতে পারে, শুধু লাং ক্যান্সার না, যে কোনো ক্যান্সারই বেড়ে যেতে পারে। এগুলো পরিহার করতে হবে। তারপর আপনার শাকসবজি বেশি করে খেতে হবে, ফ্রুটস খেতে হবে, ফরমালিন ছাড়া অবশ্যই, এবং ভেজিটেবল বেসড আমাদের ফুড খেতে হবে, মিল খেতে হবে। আর ওজন কমাতে, যেটা হলো কায়িক পরিশ্রম, এইটা সবসময় দেখা যাচ্ছে যে ওবেসিটির সাথে ক্যান্সারের বিরাট একটা রিলেশন ওবেসিটির সাথে। এখন দেখা যাচ্ছে করোনার সাথেও রিলেশন, ওবেস পেশেন্ট করোনা এফেক্টেড হয় বেশি এবং খারাপও হয়ে যায় বেশি। সুতরাং আমাদেরকে আমরা যথেষ্ট যে পরিমাণ মেশিনারি লাইফ লিড করছে সবাই, গাড়িতে উঠছি, নামছি, এসিতে বসে আছি, মানে একটা সব রোবোটিক লাইফ, এখান থেকে বের হয়ে আসতে হবে আমাদেরকে নিজে নিজে। যেমন আমি একটা জিনিসও কিনতে যাচ্ছি, অর্ডার দিচ্ছি, ও দিয়ে যাচ্ছে, কেন আমি বাইরে করোনা ছাড়া আর কি, করোনা মুখী টাইমে ছাড়া আমরা কেন হাঁটবো না, কেন একটা জিনিস নিজে করব না? এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। আমাদের কায়িক পরিশ্রম করতে হবে এবং সবুজ সুষম খাদ্য খেতে হবে। আর চর্বি জাতীয় খাদ্য, যেটা মানে আমার স্যার একদিন বলেছিলেন যে যত বেশি পা পরিহার করেন, চিংড়ি মাছের বেশি পা পরিহার করেন, গরু ছাগলের 4 পা পরিহার করেন, যেসবের পা নেই সেটা খান। তো সেক্ষেত্রে মাছ খেতে বলছি আমি। আর যদি ধরেন শাকসবজির কথা বলি, ফরমালিন ছাড়া অবশ্যই, ফ্রুটসও ফরমালিন ছাড়া। আরেকটা জিনিস আমার মনে হয় যে ধরেন আপনি যেটা মলিকুলার মার্কারের কথা বলছে, যেটা আমি আগেই বলে ফেলি, এটা হয়তো ভুলে যাব। ধরুন একটা এক্সরে চেস্টের পর একটা সিটি স্ক্যান চেস্ট করলো, অথবা এমআরআই, প্যাট সিটি, এগুলো দিয়ে আপনার ক্যান্সারের স্টেজিং ডায়াগনোসিস করলেন, এরপরে আপনার স্পুটাম ফর এফবি করলেন, এরপরে এফএনএসি করলেন। কিন্তু যখনই আপনি টার্গেট থেরাপি যে উচ্চারণ করেছেন, ওটার জন্য কিন্তু কোর বায়োপসি লাংলেশন থেকে লাগবেই। ওটা করে, ওটার সাথে জেনেটিক মার্কার, মলিকুলার মার্কার করে তারপর আপনি ট্রিটমেন্টে যেতে পারবেন। এটা হয়তো আমি ভুলে যাবো, এই জন্য আমি অ্যাড করছি আর কি সব দর্শকদের জন্য। কারণ এফএনএসি করে এখন আসলে আমাদের যেটা সমস্যা হয়ে যায় যে এরপর ট্রিটমেন্ট প্ল্যান, যে টার্গেট থেরাপিটা আমাদের এখন আমাদের প্যাথোলজিস্ট, মলিকুলার ল্যাবগুলো বাড়াতে হবে,
সরকারের প্ল্যান আছে, আমাদের মলিকুলার ল্যাবগুলো যদি হয়ে যায় বিভিন্ন জায়গায়, যেমন মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট অলরেডি আরম্ভ হয়েছে, তাহলে আমাদের এই টার্গেট থেরাপির অ্যাভেলেবিলিটি বাড়বে। স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আপনি অলরেডি বলে ফেলেছেন যে কি কি ধরনের চিকিৎসা নির্ণয় পদ্ধতি আছে। আপনি অনেকগুলো পরীক্ষা নিরীক্ষার নাম বলেছেন যেগুলো আসলে ক্যান্সারের স্টেজিং বা ক্যান্সার নির্ণয় করতে সাহায্য করে। তো স্যার, ক্যান্সার নির্ণয় করার পরে চিকিৎসা পদ্ধতি আসলে কি কি আছে এবং এই চিকিৎসা পদ্ধতিগুলো আসলে কতটুকু ফলপ্রসূ হয় ফুসফুসের ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে? আচ্ছা, আমাদের এখানে যেসব আছে, ধরেন আপনি ডায়াগনোসিস করলেন প্রথমে ইমেজিং এ, রেডিওলজিক্যালি ক্লিনিক্যালি করলেন, তারপরে আপনি হিস্টোপ্যাথোলজি করলেন, এরপরে ইমিউনোহিস্টোকেমিস্ট্রি করলেন, মলিকুলার মার্কার করলেন, এরপরে স্টেজিং করলেন, কতদূর ছড়াচ্ছে না ছড়াচ্ছে। যেমন লাং ক্যান্সার স্টেজ 4 অলওয়েজ ব্যাড। আর্লি স্টেজ সার্জারি হলে আর্লি স্টেজে সার্জারি খুব, যদি পেশেন্ট যদি ফিট থাকে, যদি অ্যানেস্থেটিক ফিটনেস থাকে, লাং ফাংশন টেস্ট ভালো থাকে, তাহলে সার্জারি একটা বেটার চয়েস। হ্যাঁ, পেশেন্ট যদি সার্জারি না হয় তাহলে কি হবে, তখন পেশেন্টকে আমরা রেডিওথেরাপি দেওয়া যায়। তো সার্জারি আছে, কেমো আছে, রেডিওথেরাপি আছে, টার্গেটেড থেরাপি আছে, ইমিউনোথেরাপি। প্যালিয়েটিভ কেমো দেওয়া যায়, প্যালিয়েটিভ রেডিওথেরাপি দেওয়া যায়। সার্জারি সাধারণত আমাদের দেশে রেডিক্যাল সার্জারি হচ্ছে ভালোই কিউরেবল ইন্টেনশনে করছে অ্যাপ্রোচ, সেটা হলো যে স্টেজ 3A পর্যন্ত করছে সার্জারি। আর কেমোথেরাপি তো বিভিন্ন সেন্টারগুলোতে দিচ্ছে, প্রাইভেট বলেন, গভর্নমেন্ট হসপিটালগুলোতে বলেন, এবং সরকারি হাসপাতালে মোটামুটি বিভাগীয় সবগুলো হাসপাতালে দেওয়া হচ্ছে। তারপর রেডিওথেরাপি এখন আমরা বিভিন্ন জায়গায় ভালো মেশিন এনেছে, মহাখালী ক্যান্সার ইনস্টিটিউট বলেন, তারপরে ঢাকা মেডিকেল, সিএমএইচ, এদিকে চিটাং, ময়মনসিং, সিলেট, রাজশাহী, রংপুর, বিভিন্ন জায়গায় রেডিয়েশন দেওয়া হচ্ছে। তারপর টার্গেট থেরাপি, ইমিউনোথেরাপি ডিপেন্ডস অন দা আপনার মলিকুলার মার্কার, জেনেটিক মার্কার রিপোর্টের উপর। আর এদিকে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাবলেশন থেরাপিও দেওয়া যায়, আমাদের এখানেও কিছু, এটার কিছু ইন্ডিকেশন আছে। তো সবচেয়ে বড় কথা যে আপনার যে অপশনগুলো আছে, এটা ডিপেন্ড করবে যে পেশেন্টের পারফরমেন্স স্ট্যাটাস, তারপর হলো যে ইন্ডিকেশন, স্টেজিং, হিস্টোপ্যাথোলজি, সব কিছুর উপরে এটা টিউমার বোর্ড ডিসিশন নেবে যে কি করবে। তো আমার মনে হয় সার্জারি, যেটা আমাদের যে থোরাসিক সার্জারি যেগুলো হয়, যেমন লোবেকটমি, নিউমোনেক্টমি, তারপর ভিডিও অ্যাসিস্ট্যান্ট থোরাকোস্কোপি যেগুলো হয়, এবং এইগুলো আমাদের দেশে যেমন মহাখালী চেস্ট হসপিটালে হয়, সিএমএইচে হয়, ঢাকা মেডিকেলে হয়, চিটাং মেডিকেলে হচ্ছে, এরপরে গভর্নমেন্ট মেডিকেল এগুলোতে হচ্ছে, আর বাইরে আপনার বিআরবিতে হচ্ছে, গ্রিন লাইফে হচ্ছে, এইসব হসপিটালে হচ্ছে। ভালোই সার্জারি হয়। সার্জারি কিন্তু যদিও থোরাসিক সার্জন এখনো অত বেশি না, কিন্তু যারা করছে তারা যথেষ্ট এফিসিয়েন্ট। মানে বাইরের যে কোনো দেশের থোরাসিক সার্জনের থেকে কম যায় না তাদের যে, আমি বলবো যে তাদের যে হাত এবং তাদের যে এফিসিয়েন্সি। চমৎকার বলছিলেন, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে চিকিৎসা নেয়ার পরে ফুসফুসের ক্যান্সার কি সম্পূর্ণ ভালো হয়, আর যদি ভালো হয়ে থাকে তাহলে কি সেটা আবার হওয়ার সম্ভাবনা আছে? এটা তো ডিপেন্ড করবে যে, আবার বলছি যে পেশেন্টের স্টেজিং, তারপর হিস্টোপ্যাথোলজি, স্মল সেল কার্সিনোমা ভেরি অ্যাগ্রেসিভ টিউমার, এবং তার তখন স্টেজিংটা কি হলো, অ্যাডেনো স্কোয়ামাস, যেমন স্কোয়ামাস সেল কার্সিনোমা অনেক দেরিতে আসে, তারপর যদি আপনি সেন্ট্রাল লেশন হলে এক ধরনের, পেরিফেরাল লেশন হলে এক ধরনের। তো সেই ক্ষেত্রে আপনি যদি বলেন যে ওভারঅল যদি আর্লি স্টেজ হয়, তাহলে পেশেন্ট অনেক বছর, অ্যাভারেজ 5 ইয়ার্স পর্যন্ত ভালো থাকে। যদি লেট স্টেজ হয়, এভারেজ 5 ইয়ার্স সব না, 20% পেশেন্টের মতন। আর যদি অ্যাডভান্স স্টেজ হয়, স্টেজ 4 ডিসেমিনেটেড ডিজিজ, এগুলো সাধারণত ট্রিটমেন্ট দেওয়ার পরও 8 মান্থস টু 12 মান্থস, 7 মাস থেকে 1 বছর, এবং ভালো দেশগুলোতে। বাট আপনার ইন্ডিকেশন দেখতে হবে, পারফরমেন্স স্ট্যাটাস দেখতে হবে, ওখানে আপনার কি, আপনার ভিশন কি, যে হ্যাঁ, টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইফ। পেশেন্টের প্রচন্ড পেইন হচ্ছে, স্টেজ 4 ভালো হবে না, বাট ট্রিটমেন্ট অপশন ইজ দেয়ার। তাকে ট্রিটমেন্ট দিলে হয়তো পেশেন্ট অনেকদিন তার কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করবে, তার সার্ভাইভাল বেনিফিট পাবে, কন্ট্রোল অফ দ্য ডিজিজ হবে। তো এগুলো দেওয়া তো অনেক বিরাট ব্যাপার একটা পেশেন্টের জন্য। ধরেন তার অনেক কিছু সামাজিক যে কাজ যেগুলো আছে, তার যে দায়বদ্ধতা আছে, এগুলো সে এই সময় পেলে সে এগুলো কমাতে পারবে। সে একজনের উপর ডিপেন্ডেন্ট হয়ে থাকবে কেন? চিকিৎসা নিলে স্টেজ 4 ডিজিজ, সে যদি চিকিৎসা নেয়, সে যদি তার চলাফেরা করতে পারে, আমার মনে হয় যে চিকিৎসা নেওয়া উচিত। সেই জন্য আপনাকে দেখতে হবে যে আমার চিকিৎসা নিতে হবে কি হবে না। এরপরে ক্লিনিশিয়ানরাই, অনকোলজিস্টরা ডিসিশন নেবে যে আপনাকে কি চিকিৎসা দিতে, আপনি কতদিন
চিকিৎসা নিতে হবে এরপরে। এখন দেখা যায় যে হ্যাঁ, কিছু ক্যান্সার আছে যে 5 বছরের মধ্যে আবার আসে। তো লাং ক্যান্সারের কিছু টাইপ আছে যেগুলা একদম ভালো হয়ে যাওয়ার পরেও 5 বছরের মধ্যে আবার আসে। তো আর্লি স্টেজ অলওয়েজ গুড, মানে আপনার ট্রিটমেন্ট করার জন্য আমাদের জন্য ভালো, আর যারা রুগীর জন্য ভালো। তো অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্ট পাবে না তা না, আমাদের ওখানে পেশেন্ট আছে অ্যাডভান্স স্টেজ পেশেন্ট অনেক বছর ভালো থাকে। বই পেশেন্ট বই কোত্থেকে আসে, পেশেন্টের উপর থেকে আসে। এখন দেখা গেলো যে বই এটা লেখা আছে এই ট্রিটমেন্ট এই মুহূর্তে ওনার অপশন নাই, ধরেন প্যালিয়েটিভ কেমো দেওয়ার পরে 1/3 পেশেন্ট দেখা যায় যে অনেকদিন ভালো আছে, বইয়ের সে সবকিছু উল্টা হয়ে গেল, 1 বছর সে 2 বছরও ভালো আছে। হ্যাঁ, তো দেখা গেল তাকে আবার দিতে পারছে। এখন আপনি যদি ওই যে আবার স্বপ্ন, যে পেশেন্ট আমি বলছি যে আপনি 1 বছর ভালো থাকবেন, আরো এই যে টার্গেটেড থেরাপি গুলো আসছে ধরেন, এগুলো আগে প্যালিয়েটিভ মেইনটেনেন্স থেরাপি, এখন দেখা যায় প্রথমেই আমরা ফার্স্ট লাইন থেরাপিতে আরম্ভ করছি। এরকম আরো অনেক কিছু আছে। ইমিউনোথেরাপি দিলে পেশেন্ট যদি ইন্ডিকেটেড থাকে, পিডিওলন পজিটিভ থাকে, খুব ভালো কাজ করে, পেশেন্টকে বুঝে যায় না সে ক্যান্সার পেশেন্ট, একদম ভালো হয়ে যাচ্ছে। তো এরকম আরো কিছু, যেমন যেসব ওষুধের অনেক দাম ছিল এগুলো আস্তে আস্তে দাম কমে আসছে। আপনি যদি অ্যাডভান্স স্টেজে ট্রিটমেন্ট স্টার্ট করেন তাহলে আপনার হাতে তো কিছু আছে, যে আপনি চিকিৎসা আরম্ভ করছেন ধরেন 1 বছর, নতুন একটা ওষুধ আসলো আরো 2 বছর। আমি তো জানি না, আমি তো করোনায় তো অনেক আমাদের ডাক্তাররা শহীদ হয়েছেন, প্রচুর লোকও মারা গিয়েছেন, আমাদের যে হেলথ ওয়ার্কার শহীদ হয়েছেন। তো তারা তো জানতো না যে তারা মারা যাবে। আমি তো আমার ডেটটা তো কখন আমি জানি না। মৃত্যু তো আসলে এটা সৃষ্টিকর্তার উপর ডিপেন্ড করে, কিন্তু আমাদেরকে চিকিৎসা করতে হবে। হ্যাঁ, আমি যদি ছেড়ে দিই যে হ্যাঁ আমি আমার ক্যান্সার হচ্ছে, আমি ট্রিটমেন্ট নিব না, এই হলো যে আমি এতদিন বাঁচবো, এটা আসলে ঠিক না। কারণ আপনাকে চিকিৎসা কেন নিবেন এটা দেখতে হবে। যদি ধরেন অ্যাডভান্স স্টেজ, আপনাকে চিকিৎসাকে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করতে হবে, আপনি ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবেন। তারপর আপনার কি, আপনার খরচও কমে যাবে। আপনি যদি হসপিটাল স্টে বেশি, যদি আপনি ট্রিটমেন্ট না থাকেন, তাহলে হসপিটাল আপনাকে বারবার রেফার করতে হবে। লাংসে ধরেন প্লুরাল এফিউশন হলো, তারপরে আপনার জন্ডিস হলো, অ্যাসাইটিস হলো, এই ট্রিটমেন্টগুলা এগুলা বারবার আপনি কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট পাচ্ছেন না। কিন্তু ক্যান্সার ট্রিটমেন্ট পেলে 1% 1/3 পেশেন্ট প্রচুর ভালো থাকে, এবং তার এমন হতে পারে যে সে 1 বছর জায়গায় 2 বছর 3 বছর। এভিডেন্স বেসড মেডিসিন যেটা আমরা প্রচুর প্র্যাকটিক্যালি দেখি যে প্রচুর পেশেন্ট কিন্তু ভালো থাকে চিকিৎসা নিলে। চিকিৎসা এবং আরেকটা ব্যাপার যেটা, যে আমাদের যে সমস্যা, যে ওই কবিরাজি, হোমিওপ্যাথি এইগুলো করে করে এসে এসে আমাদের কাছে এমন এক পর্যায়ে আসে পেশেন্ট, যখন আমাদের আসলে খুব টাফ হয়ে যায়। কোনো অন্যান্য ওষুধের সাথে আমাদের ওষুধের আসলে কোনো রিয়েকশন আছে হয় কিনা, আমাদের কার্যক্ষমতা কমিয়ে দেয় কিনা, এগুলোর আসলে কোনো রিসার্চ, আমাদের ডাটা নাই। তো এইগুলোর উপর ধরেন আমাদের একটা পেশেন্ট হোমিওপ্যাথিক খাচ্ছে, ক্যান্সার ট্রিটমেন্ট সে নিল না, আবার যখন করলো তখন হয়তো এই ক্যান্সার ওষুধগুলা এই হোমিওপ্যাথিকের সাথে মানে তার কোনো প্রবলেম হচ্ছে কিনা, এগুলো ইম্পর্টেন্ট। কারণ হোমিওপ্যাথিক, কবিরাজি, এই পানি পড়া এগুলোর কোনো ভ্যালু নেই এখানে। কোনো এগুলো করে করে আর মানুষ আরো খারাপের দিকে যায়, এবং আলটিমেটলি আমাদের জন্য এটা একটা ধরেন টাফ হয়ে যায় ট্রিটমেন্ট করা। সেই জন্য আমাদের কাছে আর্লি আসলে ভালো। আর যারা অ্যাডভান্স নিয়ে হাজির হয় তাদেরও সমস্যা নেই, তাদেরও চিকিৎসা করা যাবে হোপফুলি সবসময়। মানে আমি মনে করি যে চিকিৎসা করলে ভালো, অ্যাডভান্স স্টেজ হলেও চিকিৎসা নিতে হবে। অনেক ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক তানভীর নাকিব, আপনি প্রশ্ন করেছিলেন যে স্যার, ফুসফুস ক্যান্সার প্রথম স্টেজে ডায়াগনোসিস হলে কিওর হওয়ার সম্ভাবনা কতটুকু? আশা করছি ইতিমধ্যে স্যারের আলোচনা যদি আপনি শুনে থাকেন, অবশ্যই আপনি আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। স্যার এতক্ষণ খুব সুন্দরভাবে, খুব চমৎকার ভাবে ব্যাপারটি আসলে ব্যাখ্যা করে বলেছেন। ধন্যবাদ আমাদেরকে প্রশ্ন করার জন্য। স্যার, আরেকজন দর্শক আছেন সারওয়ার খান জয়, তিনি প্রশ্ন করেছেন যে স্যার, লাং ক্যান্সার রোগীদের শতকরা কত ভাগের ইজিএফআর মিউটেশন থাকে? এটা আসলে ডিপেন্ড করে। এশিয়ান পিপলদের এক ধরনের, আবার যারা বাইরের ইউরোপিয়ানদের, তো এশিয়ানদের দেখা যায় যে একটা পার্সেন্টেজ আপনার পজিটিভ থাকে। এটা আপনার 30 to 40%। আমি আসলে ডাটাটা স্পেসিফিক মনে নেই। ফিমেলদের, আমাদের এশিয়ান পিপলদের মধ্যে ইজিএফআরটা বেশি পজিটিভ থাকে। আমার আসলে ডাটাটা ঠিক এখন মনে নেই, আমার ঠিক আমাকে দেখে জানাতে হবে। জি জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার, আমাদের একজন দর্শক কয়েকবারই প্রশ্নটি করেছেন, মোহাম্মদ কবির আহমেদ। তিনি জানতে চেয়েছেন যে দিনে একবার বা দুইবার সুপারি খেলে কি কোনো অসুবিধা হবে কিনা। উনি হয়তো বোঝাতে চাচ্ছেন যে যারা লাং ক্যান্সারে আক্রান্ত তাদের ক্ষেত্রে সুপারি খাওয়ার কোনো রেস্ট্রিকশন আছে কিনা। না, বিটেল নাটটা পরিহার করা উচিত। আমরা এখানে গুল, সাদা পাতা, জর্দা সবকিছু পরিহার করতে পারি, এবং কাঁচা সুপারিটা তো অবশ্যই। কাঁচা সুপারিতে এমনিও যথেষ্ট পরিমাণে আফলাটক্সিন থাকে, এবং এটা আমার ওটাও আপনার মানে ক্যান্সারের ওয়ান অফ দ্য কজ। তো আমার মনে হয় যে পরিহার করাই ভালো। এটা আসলে তো ওরাল ক্যান্সারও করতে পারে, ক্রনিক ইরিটেশন যে কোনো কিছু ওরাল ক্যান্সারের জন্য দায়ী হতে পারে। সেই ক্ষেত্রে আমার মনে হয় না খাওয়াই ভালো। লোকালি
ইরিটেশন করে ওরাল ক্যান্সার, ওরাল ক্যাভিটির ক্যান্সার করতে পারে, টাঙের ক্যান্সার করতে পারে, ইসোফেজিয়াল ক্যান্সার করতে পারে। আর লাং ক্যান্সার, হ্যাঁ, তার সাথে সে আজকে ধরেন সুপারি খেলো, কালকে আবার ধরেন একটু সাদা পাতা খেলো, তারপর একটু জ্বর দেখালো, আমার মনে হয় যে পরিহার করাই ভালো। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আমরা আপনার আলোচনার মাধ্যমে জানছিলাম যে আমাদের দেশে আসলে আসলে কত ধরনের চিকিৎসা ব্যবস্থা অ্যাভেলেবেল আছে, এবং সার্জারি গুলো আসলে কোন কোন হসপিটাল গুলোতে খুব ভালোভাবে সম্পন্ন হচ্ছে। আপনি সেই হসপিটাল গুলোর নামও ইতিমধ্যে বলেছেন। আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা কতটা আসলে আধুনিক হচ্ছে, এবং এটার ভবিষ্যৎ কতটা উজ্জ্বল, সেটাও আমরা আসলে আপনার কথা থেকে স্যার আরো আশাবাদী হলাম শুনে। তো স্যার, আপনার কাছে আমাদের অনেক রোগীর প্রশ্ন ছিল যে আপনাকে যদি স্যার দেখাতে চায়, আপনার চেম্বারের ঠিকানা এবং আপনাকে কিভাবে পেতে পারে, কখন আপনাকে কোথায় পাওয়া যাবে, সেটা যদি স্যার একটু আমাদের দর্শকদের জন্য জানাতেন। এটা আসলে যারা চিটাগে, তারা তো চিটাং, যারা লোকাল মানুষ, তারা আমাদেরকে আমাদেরকে ধর আমাদের, আমরা তো সরকারি চাকরি করি, সকালে অবশ্যই পাবেন, অফিস টাইমে চিটাং মেডিকেলে পাবেন, আদার দেন হলিডে ফ্রাইডে। আর তাছাড়া তো ধরেন আমাদের চেম্বার আছে, আমরা সিএসসি এর বসি, আমরা যারা কনসালটেন্ট বিভিন্ন জায়গায়, আমাদের চিটাং এ শুধু আমি না, প্রচুর ক্যান্সার স্পেশালিস্ট আছেন যারা যথেষ্ট যোগ্য, ওনারা প্র্যাকটিস করে থাকেন। আপনি আমাদেরকেও পাবেন, ও আমাদের সাথে যারা কলিগ আছেন তাদেরকেও পাবেন। এবং সরকারি হাসপাতালে এখন যথেষ্ট ভালো ব্যবস্থা আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রচুর ব্যবস্থা করে দিয়ে যাচ্ছেন, প্রচুর ভালো ভালো মেশিন আছে হসপিটালগুলোতে, কেমোথেরাপিও দেওয়া হচ্ছে বিভিন্ন হসপিটালে। আপনার আমার মনে হয় যে অফিস টাইমটা আমাদের তো আসলে টাফ হয়ে যায়, রুগী থাকে প্রচুর, তো ওই অফিস টাইমের মধ্যে যদি পেশেন্ট যদি মধ্যবিত্ত এবং তাদের আর্থিক সচ্ছলতার কোনো প্রবলেম থাকে, আমাদের সরকারি হাসপাতালগুলোতে আসা দেওয়া উচিত। আর নাহলে আমরা যারা চিটাঙে এবং ঢাকায় যারা প্রাইভেট প্র্যাকটিস করি, অবশ্যই তাদের কাছে আসবেন। আর সবচেয়ে বড় কথা যেটা আমাদের মনে হয় যে আমাদের যে মানে আমরা কমিটমেন্ট টু দ্য সোসাইটি, এটা যদি করতে চাই, তাহলে আমাদের যে যেমন গার্মেন্টস, আমাদের প্রধান যে চালিকা শক্তি যে গার্মেন্টস শ্রমিকদের তাকাতে হবে, যারা লেবার তাদের দিকে তাকাতে হবে। ধরেন শিপ ব্রেকিং এ কাজ করে, তারপরে কারখানায় কাজ করে, যারা এই যে কোল মাইনে কাজ করে যারা দিনাজপুরে, তাদের যে এই যে একটা এক্সট্রা চেস্ট অ্যাটলিস্ট, এটাও যদি আমরা করতে পারি যে বছরে 2 বার অথবা 1 বার। তারপরে ধরেন লো রেডিয়েশন ডোজে, লো ডোজ রেডিয়েশনে আমরা যদি একটা সিটি স্ক্যান টেস্ট করতে পারি, অর্থাৎ গভর্নমেন্ট থেকে যদি প্রোভাইড করতে পারি যে এই যে হেলথ ইন্স্যুরেন্স করে এটার আন্ডারে যে তাকে এই ওয়ার্কার, একটা গার্মেন্টস সেক্টরে ধরেন গার্মেন্টসের যারা ওয়ার্কার আছে তাদেরকে একটা, ধরেন গার্মেন্টসে যারা আছেন তাদের আমাদেরকে প্রচুর মানে আমাদের ইকোনমিতে হেল্প করছেন, কিন্তু তাদের ইকোনমির পিছনে কারা? তাদের এই যে শ্রমিকরা, এই শ্রমিকদের জন্য যদি এরকম একটা এক্সচেঞ্জ বছরে করতেই হবে, এবং এই টাকাটা দিবে কর্তৃপক্ষ, কোম্পানি দিবেন। আবার যদি যে লোডোস গভর্নমেন্ট হসপিটালে হয় এখন সিটি স্ক্যান, লোডোস সিটি স্ক্যান, এটা একটা ধরেন ফান্ড, একটা প্রজেক্টের আন্ডারে চলে গেল, এই প্রজেক্টের আন্ডারে এইগুলো, তাহলে যেটা হয় আর কি, আমাদের যেটা মানে ধরেন মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চ যারা আপার সোশিও ইকোনমিক কন্ডিশনের মানুষ, তারা অনেক কিছু অ্যাফোর্ড করতে পারে, কিন্তু যারা নিম্ন নিম্ন মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত, তাদের জন্য আসলে ক্যান্সার স্মোকিং করুক আর না করুক, যখন হয়ে যায় তাদের জন্য এটা একটা বার্ডেন হয়ে যায়। তো আগে থেকে যদি এই স্ক্রিনিং এর মাধ্যমে ধরেন একটা সিম্পল এক্সরে চেস্ট, তারপরে যদি আপনি যদি মনে করেন যে না, কোম্পানিগুলো মাল্টি ন্যাশনাল কোম্পানি ওই লেবারদেরকে ফ্যাসিলিটিস দিতে চায়, তাহলে আপনি একটা লো ডোজ রেডিয়েশন সিটি স্ক্যান, লো ডোজ আয়োনাইজিং রেডিয়েশনটা লোটা থাকতে হবে আর কি, লো ডোজে সিটি স্ক্যান করতে পারে, লো ডোজ রেডিয়েশন সিটি স্ক্যান চেস্ট করতে পারে আর কি। এটা স্ক্রিনিং এর মধ্যে আনলে ভালো। ধন্যবাদ স্যার। দর্শক, আপনারা অনেকেই স্ক্রিনিং এর ব্যাপারে জানতে চেয়ে প্রশ্ন করেছিলেন স্যার। কথা প্রসঙ্গে স্ক্রিনিং এর ব্যাপারটা আলোচনা করে ফেলেছেন। আপনারা আশা করি ইতিমধ্যে আপনাদের প্রশ্নের উত্তরটিও পেয়ে গেছেন। আর আমরাও দর্শক আসলে কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি। স্যার, আমরাও অনেকক্ষণ ধরে আলোচনা করছিলাম, তারপরেও স্যার অনেক কথা আসলে বাকি রয়ে যায়, আরো হয়তো অনেক কিছু জানার ছিল, কিন্তু আমাদের সময় স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। তার আগে স্যার অবশ্যই আপনার প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই। আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদেরকে এতটা সময় দিয়েছেন। আমাদের রাজ টিভির পুরো পরিবার আপনার প্রতি কৃতজ্ঞ, এবং অবশ্যই আপনাকে স্যার সবসময় আমাদের পাশে চাইবো এইভাবে। আর আপনাদেরকেও শেষ ধন্যবাদ। বেলায় অনেক আপনাদেরকেও ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আর আমি সবসময় আশা করি যে মিডিয়া আমাদের পাশে থাকবে। আরেকটা যে এই মানে আমি যে বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে কোম্পানিগুলা, এই যে তারা প্রচুর
সাহস নিয়ে যে এগিয়ে আসছে, যে এভারেস্ট কোম্পানির মতো, যেমন আমি একজনকে চিনি ওনাদের, যে আনোয়ার ভাই, যে আমি বলবো যে একটা লিজেন্ড এই সেক্টরে, যে যেখানে গিয়েছে সেখানে সে কিছু ফুট স্টেপ রেখে এসেছে, যে ওনার যে আইডিয়া, যে ভিশন, এই ভিশনগুলো আসলে আমাদের কাজে লাগাতে হবে, এইসব মানুষকে কাজে লাগাতে হবে। এই কোম্পানি যেসব যারা ইন্টারেস্টেড যে এই কম খরচে বিভিন্ন টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, কেমোথেরাপি, যে আমাদের সহজলভ্য করা, এইগুলোর জন্য আমরাও কৃতজ্ঞ। কারণ আমরা বসে থাকতাম যে হ্যাঁ, এটা ধরেন টার্গেটেড থেরাপি, যে একজন বললো টার্গেটেড থেরাপি কত পার্সেন্ট, ইজিএফআর কত পার্সেন্ট, পার্সেন্টের পর যে আমি যখন পেলাম, ওকে বললাম যে এত পার্সেন্ট পজিটিভ, তারপর আমি পেলাম, পাওয়ার পরে রিপোর্ট পাওয়ার পর আমি বসে রইলাম। কিন্তু এখন আমরা সাথে সাথে আমি এভারেস্টে ওষুধটা পাচ্ছি মানে তারা কোয়ালিটি মেনটেন করছে। কেমন আমরা প্রত্যেকটা জায়গায় অ্যাভেলেবেল না, কিন্তু তারা কোয়ালিটি মেনটেন করছে, চেইন মেনটেন করছে, এই যে কমিটমেন্ট, এটাও রক্ষা করছে। সুতরাং আমি অবশ্যই কৃতজ্ঞ যারা এই যেসব কোম্পানি এগিয়ে আসছে, এই যে বিরাট সাহস নিয়ে মানুষের পাশে এসে দাঁড়াচ্ছে। অনেক ক্যান্সার পেশেন্ট আগে ওষুধ কিনতে না পারে ট্রিটমেন্ট করতে পারতো না, এখন তারা চিকিৎসা নিচ্ছে এই এভারেস্ট কোম্পানি এবং যারা আছেন ক্যান্সার ড্রাগ বানাচ্ছেন তাদের কারণে, এবং তাদের জন্য আসলে তাদের পাশে আমরাও আছি সব সময়। অসংখ্য ধন্যবাদ, আপনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। আপনি অনেক ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম আপনাকে স্যার। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ স্যার। দর্শক, আপনারা শুনছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস নিবেদিত রাজটিভির একটি স্বাস্থ্য বিষয়ক আয়োজন। লাং ক্যান্সারের কারণ, চিকিৎসা এবং প্রতিকার নিয়ে আমরা কথা বলছিলাম। আমাদের অনুষ্ঠানটির সাইন্টিফিক পার্টনার হিসেবে ছিলেন এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এবং পাওয়ার্ড বাই অসিমার্ট। ধন্যবাদ এভারেস্ট ফার্মাসিউটিক্যালসকে আমাদের রাজ টিভির এই স্বাস্থ্য বিষয়ক আয়োজনে সায়েন্টিফিক পার্টনার হিসেবে আমাদের পাশে থাকার জন্য, এবং শুভকামনা থাকবে অবশ্যই আপনারা যেন আপনাদের নামের মতোই ওষুধ কোম্পানির যেই আহ, সফল সফলতার পথ আছে পুরোটা যেন আপনারা অতিক্রম করে এভারেস্টের মতোই আপনার সফলতার স্বর্ণ শিখরে যেন আরোহণ করতে পারেন। এবং অবশ্যই গুণগত মানসম্পন্ন ভালো ভালো ওষুধ আমাদের বাজারে আপনারা এনেছেন। আরো আশা করি যে ওষুধগুলো আমাদের দেশে অ্যাভেলেবেল না, আপনাদের হাত ধরে সেগুলো আমাদের দেশে আরো বেশি পর্যাপ্ত পরিমাণে আমরা পাবো। আপনাদের সফলতা কামনা করছি, এবং অবশ্যই দর্শক যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, বিভিন্ন প্রশ্ন করেছেন, সবসময় আপনাদের উপস্থিতি আপনাদের আহ আপনাদের ভালো লাগার কারণ হয়ে থাকতে চাই, এবং অবশ্যই আপনাদের এই ভালোবাসা ভালো লাগা আছে বলেই রাজ টিভি বেঁচে আছে। রাজ টিভি আপনাদের জন্য, রাজ টিভি আপনাদের ভালো থাকার জন্য বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান নিয়মিত প্রচার করে আসছে। অবশ্যই আপনারা যদি এতে কিছুটা হলেও উপকৃত হন, এটাই আমাদের অনুষ্ঠানটি সার্থকতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই প্রত্যাশা করি সব সময়। এবং অবশ্যই এই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে চলতে ভুলবেন না। অনেকে হয়তো ধারণা করছেন করোনা চলে গেছে, স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে, মাস্ক পরার ব্যাপারে অনেকের মধ্যে শিথিলতা পরিলক্ষিত হচ্ছে। সরকারিভাবে আদেশও জারি হয়েছে মাস্ক পরার ব্যাপারে এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে। আশা করছি সকলে সচেতন হবেন, নিজের ভালোর জন্য, পরিবারের ভালোর জন্য। আর অবশ্যই স্যার যেভাবে বলছিলেন, ধূমপান যেহেতু সবচেয়ে বড় কারণ ফুসফুসের ক্যান্সারের, ধূমপান পরিহার করবেন। আর সেটার জন্য আপনার মানসিক ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড় ভূমিকা পালন করতে পারে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। You are watching Raj TV, Jagorone, Bangladesh. Please subscribe our channel.